প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্সবিদের পক্ষ থেকে সকলকে স্বাগত। দশম শ্রেণীর ভৌত বিজ্ঞানের প্রথম অধ্যায় পরিবেশের জন্য ভাবনা। আমাদের আজকের পাঠ ভৌত বিজ্ঞান ও পরিবেশ, বায়ুমণ্ডলের গঠন। তো আমরা বায়ুমণ্ডলের গঠন নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা বিভিন্ন গ্যাসীয় উপাদান, বায়ুমণ্ডলের বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলো নিয়ে আলোচনা করি। প্রথমে আছে নাইট্রোজেন। সবচেয়ে বেশি যে গ্যাসটি বায়ুমণ্ডলে রয়েছে নাইট্রোজেন, তার পরিমাণ 78.09, আমরা 78% ধরে নিতে পারি। এরপর রয়েছে আমাদের সবথেকে প্রয়োজনীয় যেটি অক্সিজেন, এর শতাংশ 20.95%, আমরা কাছাকাছি 21% ধরে নিতে পারি। এরপরে যে গ্যাসটি রয়েছে সেটি হলো আর্গন, 0.93% রয়েছে, আমরা 1% ধরে নিতে পারি সুবিধার জন্য। এরপরে রয়েছে কার্বন ডাই অক্সাইড, যে গ্যাসটি আমাদের জন্য ক্ষতিকর, যেটি বৃদ্ধি পেলে সেটি রয়েছে 0.03%। এছাড়াও বিভিন্ন গ্যাস রয়েছে যেগুলি নিয়ন, হিলিয়াম, মিথেন, জেনন, হাইড্রোজেন প্রভৃতি গ্যাস বায়ুমণ্ডলে রয়েছে। তো এই চারটি প্রধান গ্যাস আমরা মনে রাখব। এছাড়াও স্থানভেদে বিভিন্ন জায়গায় রয়েছে জলীয় বাষ্প, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ধূলিকণা এবং বিভিন্ন খনিজ লবণের সূক্ষ্মকণা। এবারে আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর এবং তাদের সংক্ষিপ্ত বর্ণনা নিয়ে আলোচনা করব। অর্থাৎ বায়ুর প্রকৃতি অনুসারে বায়ুমণ্ডলকে মোটামুটি 5টি স্তরে ভাগ করা যায়। সেই স্তরগুলি নিয়ে এখন আলোচনা করা যাক। প্রথমে আসি আমরা যে স্তরটি, সেটি হলো ট্রোপোস্ফিয়ার। প্রথম যে স্তরটির কথা বলবো এর নাম হলো ট্রোপোস্ফিয়ার। একে ক্ষুব্ধ মণ্ডলও বলা হয়ে থাকে। দ্বিতীয় স্তরটির নাম হলো স্ট্র্যাটোস্ফিয়ার। একে শান্ত মণ্ডলও বলা হয়ে থাকে। এরপরের স্তরটি মেসোস্ফিয়ার বা মধ্যমণ্ডল। চতুর্থ স্তরটির নাম হলো থার্মোস্ফিয়ার বা উষ্ণমণ্ডল এবং পঞ্চম স্তরটির নাম হলো এক্সোস্ফিয়ার। এবার কিভাবে আমরা এই 5টি স্তরকে পরপর মনে রাখব, তার একটি টেকনিক বা টিপস আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি। তোমরা এই লাইনটি মনে রাখবে, তাহলে পরপর এই 5টি স্তরের নাম খুব সহজেই মনে রাখতে পারবে আর কখনো ভুলবে না। লাইনটি হলো, ট্যাক্সি স্ট্যান্ডে মেসো থাকে একলা। তো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ট্যাক্সি অর্থাৎ ট্রোপোস্ফিয়ার, স্ট্যান্ড স্ট্র্যাটোস্ফিয়ার, মেসো মেসোস্ফিয়ার, থাকে অর্থাৎ থা দিয়ে থার্মোস্ফিয়ার, একলা অর্থাৎ এক্সোস্ফিয়ার। এভাবে আমরা পরপর মনে রাখতে পারি। এই একটি লাইন মনে রাখলেই আমরা বায়ুমণ্ডলের স্তরগুলি পরপর মনে রাখতে পারি। এবার আলোচনা করব বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলির উল্লেখযোগ্য ঘটনাগুলি নিয়ে। আমরা ছবিতে প্রথমে যে স্তরটি দেখতে পাচ্ছি, পৃথিবী পৃষ্ঠ থেকে প্রায় 16 কিলোমিটার পর্যন্ত উচ্চতা, এই স্তরটির নাম হলো ট্রোপোস্ফিয়ার। এই স্তরটি বায়ুমণ্ডলের সবচেয়ে নিচের স্তর। সমুদ্রপৃষ্ঠ থেকে কোথাও 12 কিলোমিটার, সাধারণত মেরু অঞ্চলে 10 থেকে 12 কিলোমিটার এবং নিরক্ষীয় অঞ্চলে 16 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হতে পারে। তো গড় হিসেবে আমরা 16 কিলোমিটার ধরে নিলাম। বায়ুমণ্ডলের প্রায় 75% গ্যাসীয় উপাদান, ধূলিকণা, জলকণা এই স্তরে থাকে। মেঘ, ঝড়, বৃষ্টি প্রভৃতি এই স্তরে ঘটে বলে এর নাম ক্ষুব্ধমণ্ডল বা পরিবর্তনশীল স্তর। এই স্তরের একদম উপরের সীমা অর্থাৎ ঊর্ধ্বসীমার উষ্ণতা -56 ডিগ্রি সেলসিয়াস। প্রতি কিলোমিটার উচ্চতায় 6.5 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমতে থাকে এই স্তরে।
ট্রপোস্ফিয়ারের উপরের দিকে স্থির উষ্ণতার যে অঞ্চলটি একদম ঊর্ধ্বসীমা তার নাম হলো ট্রপোপজ। এরপরে যে স্তরটির কথা বলবো সেটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ 20 কিলোমিটার থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলের স্তরটি হলো স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্তরে বাতাসের পরিমাণ কম এবং ধূলিকণা ও জলীয় বাষ্প না থাকায় এই স্তরে কোনো মেঘ, ঝড়, বৃষ্টি কিছুই হয় না। তাই এই স্তরকে শান্তমণ্ডল বলে। এই কারণেই এই স্তরে জেট প্লেনগুলি সহজেই চলাচল করতে পারে। এই স্তরে যাত্রীবাহী বেলুন উঠতে পারে। এই স্তরের উপরের দিকের উষ্ণতা প্রায় 0 ডিগ্রি সেলসিয়াস। স্ট্র্যাটোস্ফিয়ারের শেষ সর্বোচ্চ স্থির উষ্ণতার যে অঞ্চলটি রয়েছে তার নাম হলো স্ট্র্যাটোপজ। এই স্তরেই 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত ভূপৃষ্ঠের সাপেক্ষে যে বায়ুস্তরটি আছে তাকে ওজোন মণ্ডল বা ওজোনোস্ফিয়ার বলে। অর্থাৎ ওজোনোস্ফিয়ার হলো স্ট্র্যাটোস্ফিয়ারের একটি অংশ। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যেই এই ওজোনোস্ফিয়ার বা ওজোন মণ্ডল থাকে। এই স্তরে ওজোন গ্যাস থাকে যেটি আমাদের সূর্যের ক্ষতিকর অতি বেগুনি রশ্মি বা ইউভি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে। ছাতার মতো এই স্তর আমাদেরকে রক্ষা করে। ছাতা যেমন আমাদেরকে বৃষ্টির হাত থেকে রক্ষা করে, তেমনি এই ওজোন স্তরটি আমাদেরকে সূর্য থেকে নির্গত ইউভি রশ্মির হাত থেকে রক্ষা করে। তাই একে ওজোন ছত্র বলা হয়, ওজোন শিল্ড বলা হয়। এবারে আমরা আলোচনা করব মেসোস্ফিয়ার নিয়ে। স্ট্র্যাটোস্ফিয়ারের উপর থেকে অর্থাৎ 50 কিলোমিটার থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরকে মেসোস্ফিয়ার বলে। এই স্তরের উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ধীরে এবং অসমভাবে উষ্ণতা হ্রাস পেতে থাকে। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার উষ্ণতা -93 ডিগ্রি সেলসিয়াস হয়। মেসোস্ফিয়ারের উপরের দিকে স্থির উষ্ণতার অঞ্চলকে বলা হয় মেসোপজ। এই স্তরে উল্কা পুড়ে ছাই হয়, অর্থাৎ এই স্তরের উষ্ণতা অন্যান্য স্তরের থেকে কম হয়। তাই উল্কার হাত থেকে পৃথিবীকে রক্ষা করে এই মেসোস্ফিয়ার স্তরটি। এর পরবর্তী স্তরের নাম হলো থার্মোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ 80 কিলোমিটার থেকে প্রায় 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বায়ুমণ্ডলীয় স্তরকে থার্মোস্ফিয়ার বা উষ্ণমণ্ডল বলে। বায়ুমণ্ডলের এই স্তরে বাতাসের অস্তিত্ব নেই, তাই আকাশকে কালো বর্ণের দেখায়। এখানে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে অতিবেগুনি রশ্মির প্রভাবে দ্রুত হারে উষ্ণতা বৃদ্ধি পেতে থাকে। এর ঊর্ধ্বসীমার উষ্ণতা প্রায় 1250 ডিগ্রি সেলসিয়াস হয়। থার্মোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পৃথিবী পৃষ্ঠে ফিরে আসে, তাই আমরা রেডিও শুনতে পাই। মেরু অঞ্চলে এই স্তরে মেরু জ্যোতি দেখা যায়। সূর্যরশ্মির এই স্তরে নিম্নাংশে বায়বীয় উপাদানগুলি সূর্যরশ্মির তেজস্ক্রিয় ক্ষুদ্র তরঙ্গ দ্বারা ধনাত্মক ও ঋণাত্মক আয়নে ভেঙে যায়। এখানে প্রচুর আয়ন থাকে, তাই এই স্তরকে আয়নোস্ফিয়ারও বলা হয়ে থাকে। এই স্তরের যে উচ্চতায় আর উষ্ণতা বৃদ্ধি হয় না, অর্থাৎ ঊর্ধ্বসীমার, সেই অঞ্চলটির নাম হলো থার্মোপজ। এবারে সবচেয়ে শেষ যে স্তরটি তার নাম হলো এক্সোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের ওপর থেকে অর্থাৎ 500 কিলোমিটার থেকে 750 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরকে এক্সোস্ফিয়ার বলে। এক্সোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায় 1200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস। এই স্তরটি মূলত অক্সিজেন দ্বারা গঠিত হলেও সামান্য পরিমাণে হিলিয়াম ও হাইড্রোজেন দেখা যায়। এই এক্সোস্ফিয়ার স্তরেই রয়েছে আমাদের
স্যাটেলাইট, পৃথিবীর কৃত্রিম উপগ্রহ। আজ তাহলে এইটুকুই থাক, আবার দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা প্রস্তুত থেকো পরবর্তী পর্বের জন্য। ধন্যবাদ সকলকে।